আপনি যদি মনে মনে টিভি কেনার কথা ভাবেন, কারণ সামনে খেলা টেলা আসতেছে, এই সময় কিন্তু সবচাইতে বেশি টিভি বিক্রি হয় বাংলাদেশের মার্কেটে। সো ভাবতেছেন যে একটু পরামর্শ নেওয়া দরকার, একটু বোঝা দরকার কোন টিভিটা আমি কিনবো। ভাইজান, একদম সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন, বিকজ আমরা টিভি অনেক ভালোবাসি। বাজারে এত এত অপশন যে কনফিউশন হওয়াই স্বাভাবিক, এবং অনেকে আবেগে টাকা পয়সা থাকলেই বিশাল বড় সাইজের টিভি কিনে ফেলেন, পরে বাসায় ঢোকানোর পরে দেখেন যে হাই হাই এই টিভি তো দেখা যাচ্ছে না ঠিক মতো, এইভাবে দেখতে হচ্ছে। আবার অনেকে মনে করেন যে আরে দূর, একটা টিভির জন্য এত টাকা খরচ করে লাভ কি, ছোট্ট একটা টিভি কিনলেন, বাসায় ঢোকানোর পরে দেখলেন যে হাই হাই আর একটু সাইজ বড় হলে ভালো হতো। শুধু এটা না ভাই, এলইডি, মিনি এলইডি, কিউ এলইডি, ও এলইডি, বহু রকম ব্যাপার স্যাপার আছে ভাই। আপনার জন্য কোনটা এবং কোন টিভি থেকে আপনি অনেক দূরে দূরে থাকবেন আর কি, আজকের ভিডিওতে এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলাপ করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিভি বা টাইনা টুইনা পাস। ভাই, এক একজনের বাজেট এক এক রকম, এবং অনেকেই ভাবে যে আমার যেহেতু টাকা আছে আমি বিশাল বড় সাইজের টিভি কিনবো, কিন্তু না জানা, টিভি কেনার আগে আপনার সাইজটা বোঝা এবং জানা খুবই জরুরি। দেখেন, টিভিটা আপনি কোথায় প্লেস করবেন ওইটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। যদি বেডরুমের জন্য কেনেন তাহলে বেডরুমের তো অনেক বেশি স্পেস আপনি পাবেন না, কারণ একটা বেডরুমে খাট থাকে, তারপরে আবার বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে, কারো শোকেস থাকে, ড্রেসিং টেবিল থাকে, ইত্যাদি ইত্যাদি। সো টিভিটা যেখানে প্লেস করবেন সেখান থেকে আপনি কোথায় বসে দেখবেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আবার কমনলি আজকাল দেখা যায় যে ড্রয়িং স্পেসে টিভি অনেকে বেশি দেখে, যে একটা বাসার মধ্যে ড্রয়িং স্পেস যেটা আছে সেখানে আমি টিভি দেখবো। সেক্ষেত্রে কিন্তু আবার অনেক লম্বা জায়গা পাওয়া যায় টিভি দেখার জন্য। এই যে আপনি টিভিটা প্লেস করতেছেন এবং কোথায় বসে দেখতেছেন, এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা আপনার চোখের সাথে সম্পর্কিত। আপনার ব্রেইনের উপরে চাপ পড়তে পারে যদি খুব বেশি কাছ থেকে আপনি টিভি দেখেন। আমি নর্মালি একটা ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত ইঞ্চি টিভি কেনা যুক্তিসঙ্গত। আপনার টিভির যে সাইজ তাকে 1.5 দিয়ে গুণ করবেন, যেটা বের হবে অত দূরে বসে আপনাকে দেখতে হবে আর কি, ওর কাছে যাওয়া যাবে না। দূরে গেলে সমস্যা নেই, কাছে যাওয়া যাবে না। ধরেন 32 ইঞ্চি টিভি যদি আপনি কেনার ডিসিশন নেন, তাহলে 32কে 1.5 দিয়ে গুণ করেন, 48 হয়ে যাবে। 48 মানে হচ্ছে 4 12 48 আর কি, 4 ফিট দূরত্বে আপনি দেখতে পারবেন, এর কাছে আপনি যেতে পারবেন না। ঠিক একই রকমভাবে 42 ইঞ্চি হলে 63 ইঞ্চি বা 5.53 ফুট, 55 ইঞ্চি হলে 82.5 ইঞ্চি অথবা 6.8 ফুট। এইভাবে আপনি যদি 100 ইঞ্চি টিভিও কেনেন তাহলে 1.5 দিয়ে গুণ করে তারপর আপনি মেজার করতে পারবেন যে কোন জায়গায় বসে দেখাটা আপনার জন্য সুইটেবল। ছোট রুমে আপনি যদি বড় সাইজের একটা টিভি লাগান, ভাই ভালো লাগবে না, বিশ্বাস করেন। কিছুদিন পরে আপনি বিরক্ত হয়ে যাবেন, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার সব মিলিয়ে মোট 6টা টিভি আছে এই মুহূর্তে। একটা হচ্ছে 42 ইঞ্চির একটা 3D টিভি এলজির আমি ব্যবহার করতেছি সেই 2013 সাল থেকে। এরপরে 55 ইঞ্চি টিভি আছে আমার বেডরুমে, ড্রয়িং রুমে আছে 100 ইঞ্চি একটা শাওমি টিভি, যেটা রিসেন্টলি আমি রিভিউ করেছি। 85 ইঞ্চির সোনির একটা প্যানেল আছে আমাদের কাছে, একটা ব্রাভিয়া ইঞ্জিন, অসাধারণ একটা টিভি। হায়ারের একটা 75 ইঞ্চি টিভি আছে, এবং TCL এর নতুন একটা টিভি আসছে, ভাবতেছি ওইটাও রেখে দিব। এনিওয়ে, সব মিলিয়ে 6টা টিভি আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বললাম। ভাই, আপনি যদি ছোট রুমে বড় টিভি লাগান বিরক্ত হবেন, ইভেন বড় রুমে যদি ছোট টিভি আপনি লাগান তাহলে কিন্তু আপনি মজাটা মিস করবেন। সো প্রথমে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর মধ্যে আবার কিছু ব্যাপার আছে। 4K টিভি যদিও হয় এবং ডিসপ্লেটা যদি ন্যাটিভ 4K রেজুলেশনের হয়, তাহলে কিন্তু একটু কাছে গিয়ে আপনি দেখতে পারবেন, কারণ তখন পিক্সেলের যে ডেন্সিটিটা ওটা অনেক ছোট থাকে, আপনার চোখের উপরে চাপ কম পড়বে। কিন্তু আপনি যদি ফুল এইচডি টিভি নেন, সেটা বড় হোক ছোট হোক, কাছ থেকে আপনি দেখার চেষ্টা করেন, তখন পিক্সেলের যে ডেন্সিটি ওটা তো অনেক বড় বড় ফাঁকা ফাঁকা, তখন কিন্তু চোখের উপরে আপনার প্রেশার পড়বে, এবং দেখা যাবে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দেখার পরে আপনার চোখ ব্যথা শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সো সাবধান। আর একটা টিপস শেয়ার করি আমি এখানে, সেটা হচ্ছে যে টিভিটা যেখানে প্লেস করবেন ওইটা যেন আপনার আই লেভেলে থাকে। হ্যাঁ, টিভির যে সেন্টার পয়েন্ট থেকে আপনার আই যেন লেভেলে থাকে। আপনি একটু নিচে দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওপরে দিলে কিন্তু ভাই বিপদে পড়বেন। আপনার এইভাবে দেখতে হবে, মনে হবে শুরুতে যে একটু উপরে থাকলে একটু বড় বড় লাগতেছে, একটু ভালো লাগতেছে দেখতে, কিন্তু কিছুদিন পরে গিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন। সো আই লেভেলটা মেনটেন করবেন টিভিটা যেখানে প্লেস করবেন, বাট ওয়ালে দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ ওয়ালে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আবার অনেকে টিভি ট্রলি আছে, অনেকে আবার একটু স্ট্যান্ডে রাখতে চান, সেটার ব্যাপার আলাদা, কিন্তু যেটাই করে না কেন আই লেভেলে আপনার রাখতে হবে। আচ্ছা, এইবার চলে আসি আলাপ করতে যে ডিসপ্লের কোয়ালিটি আর কি, বা ডিসপ্লের যে ধরেন কিউ এলইডি আছে, ও এলইডি আছে, শুধু এলইডি আছে, মিনি এলইডি আছে, ভাই বিভিন্ন রকম আছে। সো এলইডি প্যানেলগুলো হচ্ছে সব থেকে বেশি সাশ্রয়ী হয় আর কি, এটা একটু দাম কম হয়, কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হয়। কিউ এলইডিটা আবার অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি কালারফুল হয়। মিনি এলইডি নতুন এসেছে মার্কেটে, মিনি এলইডি কিন্তু বিভিন্ন রকমের প্রযুক্তির সংমিশ্রণে বানানো হয়, ওইটা কিছুটা অ্যামোলেডের বা ওলেডের কাছাকাছি ভিউইং এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারে, বাট তুলনামূলকভাবে এলইডির চাইতে মিনি এলইডির দাম বেশি। আর যদি ওএলইডির দিকে আপনি যেতে চান তাহলে ভাইজান আপনার
মানিব্যাগটা একটু মোটা হওয়া লাগবে আর কি। আমি একটা 85 ইঞ্চির OLED টিভি আর কি কিনবো আর কি প্ল্যান করছিলাম। তো শোরুমে গিয়ে দাম জিজ্ঞেস করছিলাম, তো দাম যেটা বলছে, আমি যে স্ট্রোক করি নাই আর কি সেটা আমার ভাগ্য ভালো। অ্যানিওয়ে বেশি না, 45 লাখ টাকা আর কি দাম চাইছিল। অ্যানিওয়ে সো ফাইনালি আর কি আমার মনে হয় না যে এই জীবনে আমার OLED এত বড় প্যানেলের আর কি কেনার শখ কখনো পূরণ হবে। বাট আপনি চাইলে যদি QLED বা মিনি LED নেন, কিছুটা আপনি সেই ফিলটা পেতে পারেন। তবে টিভি কেনার আগে কিছু জিনিস আপনি একটু পরীক্ষা করবেন, হোক সেটা শোরুমে গিয়ে আপনি কিনতেছেন বা আপনি অনলাইনে বসে সার্চ করে করে অনেক তথ্য কম্পাইল করে আর কি কম্পেয়ার করতেছেন যে কোন টিভি আপনার জন্য ভালো। আর প্রথমত যে পরামর্শ আমি দিব, যে প্যানেলগুলোতে লোকাল ডিমিং জোন আছে সেই টিভি নেবেন। লোকাল ডিমিং জোনের পরিমাণ যত বেশি, পিকচার কোয়ালিটি কিন্তু তত ভালো। এবং ব্ল্যাক লেভেল, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। ধরেন আপনি একটা মুভি দেখতেছেন যেখানে ব্ল্যাক দৃশ্য আছে ঘন ঘন, ওইখানে যদি লোকাল ডিমিং না থাকে তাহলে কিন্তু ব্ল্যাকটারে দেখা যাবে গ্রে এর মতো। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ভাই। অবশ্য বেশিরভাগ মানুষ এই জিনিসটা বোঝে না। আমি বোঝার পর থেকে আমার ঝামেলা শুরু হয়েছে ভাই, আমি এখন সব টিভিতে দেখতে পারি না কিছু আর কি। সো ব্ল্যাক লেভেলটা যেন একেবারে ব্ল্যাক হয় সেটা আপনি পরীক্ষা করে নেবেন। QLED বা মিনি LED টিভিগুলোতে কিন্তু এই লোকাল ডিমিং জোনগুলো থাকে। এটা কি করে মূলত, এইটা কিছুটা মানে অ্যামোলেডের ফিল দেওয়ার জন্য ও কি করে, অনেকগুলো ছোট ছোট ডিমিং জোন থাকে যেখানে ব্ল্যাক কোনো একটা দৃশ্য এসে যাচ্ছে, ওই জায়গার ডিমিং জোনগুলা মানে বন্ধ হয়ে একদম পিওর কন্ট্রাস্ট তৈরি করার চেষ্টা করে এবং ব্ল্যাক লেভেলটা অনেক গাঢ় রাখার চেষ্টা করে। এর ফলে খুবই জীবন্ত ছবি মনে হয় আর কি। মানে কম্পেয়ার টু নর্মাল LED টিভি এটা কিন্তু বেস্ট আউটপুট আপনাকে দেবে। রিফ্রেশ রেট কিন্তু একটা ফ্যাক্ট ভাই এখানে। হ্যাঁ, ধরেন আগেরকার দিনের টিভিগুলোতে সাধারণত 60 হার্জ অন অ্যান এভারেজ রিফ্রেশ রেট থাকে, বাট এটা আজকাল 144 হার্জ পর্যন্ত কিন্তু উঠেছে। একটা জিনিস আপনাকে এখানে মনে রাখতে হবে, এই যে বিভিন্ন টিভি কোম্পানিগুলো দাবি করে যে 144 হার্জ 240 হার্জ ইত্যাদি, ওইটা কিন্তু টিভি দেখার সময় আপনি পাবেন না। কারণ টিভির যে ইনপুট, সেই ইনপুট তো আপনাকে 144 হার্জ দিচ্ছে না। সো আপনি 144 হার্জ পাবেন কিভাবে? মূলত ওইটা আপনি যখন পিসির সঙ্গে পেয়ার করবেন, পিসির সঙ্গে যখন HDMI পোর্ট দিয়ে কানেকশন দিবেন, তখন পিসির আউটপুট যদি 144 হার্জ থাকে, ধরেন কোনো একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে ভালো আপনার কম্পিউটারে, তখনই শুধুমাত্র পাবেন। বিশেষ করে এটা গেমারদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তবে আপনার টিভিতে রিফ্রেশ রেট যাই থাকুক না কেন, MEMC এই টেকনোলজিটা টিভিতে আছে কিনা একটু শিওর হয়ে নেবেন আর কি। হ্যাঁ, অবশ্যই এই প্রযুক্তির জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন লাগে। MEMC মানে হচ্ছে মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন। ভাই আমি সহজ করে বলি জিনিসটা কি করে। মূলত যখন কোনো একটা মুভি আপনি দেখতেছেন, ধরেন 30 FPS এর কোনো একটা সিন আপনি দেখতেছেন, কিন্তু এখানে খুব দ্রুত গতিতে একটা গাড়ি যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন যেহেতু 30 FPS, আপনি কিন্তু কিছুটা ব্লারি ফিল পাবেন আর কি। মানে গাড়িটা যে গেল আপনি ওটা ফিল করতে পারবেন না। সো MEMC কি করে, ওই দুইটা ফ্রেমের মধ্যে আরেকটা ফ্রেম ঢুকায় দেয়, ও বানায় দেয় আর কি, এই কাজটা করে। সো ওইটা কিছুটা মানে ফ্রেম রেট বাড়ায় দেয় এবং আপনাকে কৃত্রিমভাবে স্মুদার পিকচার কোয়ালিটি দেয়। এই জিনিসটা কিন্তু আজকাল কমনলি মোটামুটি সব টিভিতে থাকে। কিছু ব্র্যান্ড আবার দেখতেছি যে এই জিনিসটা রাখে না আর কি, আবার বলেও না যে আমাদের এই জিনিসটা নাই, থাকলে কিন্তু অনেক ভালো হয়। ভাই আপনি যত সময় ধরে টিভি দেখবেন, রিমোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে রোল এখানে প্লে করে। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি প্রচুর টিভি দেখি, অনেক মুভি টুভি দেখি। রিমোটটা একসময় বিরক্তির কারণ হইতে পারে। সুতরাং আপনি টিভি কেনার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রিমোটটা হাতে নিয়ে একটু ব্যবহার করে দেখবেন। একটা জিনিস আপনাকে একটু শিখিয়ে দিয়ে এখানে আপনি তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় টেস্ট করবেন। এটা হচ্ছে আমার LGর ম্যাজিক রিমোট, ভাই অস্থির একটা জিনিস। এইটারে আমি বলবো যে পৃথিবীর সবচাইতে সেরা রিমোট, এত চমৎকার, এর কোনো তুলনা নেই ভাই। এইটার কাছাকাছি কোনো রিমোট আমি এখনো পর্যন্ত পাই নাই। বাট নর্মাল টিভি রিমোটগুলো দেখতে এরকম হতে পারে। এটা হচ্ছে আমার ওই Xiaomi TV স্টিকের রিমোট বা অ্যান্ড্রয়েড টিভির অনেক রিমোট কিন্তু এরকম হয়। এখন ঝামেলাটা হচ্ছে গিয়ে, আপনি তো টিভির সামনের দিকে ধরেন এভাবে তাকায় আছেন এবং রিমোট তো এভাবে হাত দিয়ে চাপতেছেন। আপনি নেভিগেশন যে প্যানেলটা রয়েছে, ওইখানে যদি আপনি বুঝতে না পারেন যে আপনার আঙ্গুলটা এখন কোন জায়গায় আছে, তাহলে তো ভাই উল্টাপাল্টা প্রেস লেগে যাবে। ম্যাক্সিমাম টিভি আমি দেখেছি যে এই জায়গাটা সমান থাকে সব জায়গায়। আপনি হাতটা কোথায় দিচ্ছেন, আপনি আঙ্গুলটা কোথায় দিচ্ছেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে ক্লিক করার আগে তো আপনার দেখে নিতে হবে যে হাই কই ক্লিক করলাম। আবার অনেক জায়গায় আছে যে দেখবেন যে কিছু একটা দেখতেছেন, আপনি সাউন্ড বাড়াতে গেছেন, উল্টা হোমে চলে গেছে বা উল্টো পাল্টা অনেক জায়গায় চলে গেছে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা আপনি একটু ভালো মতো পরীক্ষা করে দেখবেন। LG রিমোটগুলো অনেক ভালো লাগে আমার, আর Xiaomi TV রিমোটগুলো এই জিনিসটা খুব ভালো করে যে মাঝখানের যে জায়গাটা ওকে যেটা প্রেস করতে হয়, ওইটা হয় নিচু দিকে থাকে অথবা উঁচু থাকে, একটু ফিল করলে বোঝা যায় আর কি। যারা ফ্ল্যাট করে, ডিজাইন সুন্দর করার জন্য যারা অনেক ফ্ল্যাট করে,
তারা ভাই আমি বলবো যে ওটা ইউজলেস করে ফেলে আসলে। আর একটা কাহিনী নিয়ে আলাপ করবো এবার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকের জন্য যারা বিশেষ করে এই স্মার্ট টিভির বিষয়গুলো খুব একটা ভালো আর কি বুঝেন না, হয়তো টিভি কেনেননি জানেন না। সেটা হচ্ছে স্মার্ট টিভি মানে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি না। মার্কেটে কিন্তু স্মার্ট টিভি আছে কিন্তু ওটা অ্যান্ড্রয়েড না, এখানে ঘাপলাটা আছে আর কি। আমার বাসায় যে এলজি টিভি আছে ওটা কিন্তু স্মার্ট টিভি কিন্তু ওটা অ্যান্ড্রয়েড টিভি না, ওটা ম্যাজিক ওএসে চলে। অনেক লিমিটেশন আছে এখানে, অনেক অ্যাপ ট্যাপ ঠিক মতো খুঁজলে পাওয়া যায় না, অনেক কিছু ইকোসিস্টেমটা আমার কাছে একটু ওলট পালট লাগে, কিন্তু এমনিতে ওএসটা অনেক সুন্দর আর কি। আবার যদি স্যামসাং টিভির কথা আমি বলি, স্যামসাং টিভিতে কিন্তু অ্যান্ড্রয়েড নাই, প্লে স্টোর নাই, এবং আপনি অনেক অ্যাপ ওইখানে পাবেন না, আপনি অনেক মজা থেকে কিন্তু বঞ্চিত হবেন। কিন্তু স্যামসাং টিভি চলে হচ্ছে টাইজেন ওএসে, সেটা যথেষ্ট স্ন্যাপি একটা ইউআই, এবং আজকাল ধীরে ধীরে অনেক অ্যাপ ইনক্লুড হচ্ছে স্যামসাংয়ের ইকোসিস্টেমে। সো হয়তো ভবিষ্যতে গিয়ে দেখবেন যে অ্যান্ড্রয়েডের কাছাকাছি চলে গেছে, বাট স্টিল আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে আপনার জন্য অ্যান্ড্রয়েড টিভিটা দারুণ একটা সলিউশন হতে পারে। হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, বাসায় অ্যান্ড্রয়েড টিভি আছে, ফোনের সঙ্গে টিভির কানেকশন এত সুন্দর হয়ে যাবে, ফোনটারে আপনি রিমোট বানায় ফেলতে পারবেন, এবং ফোনের সমস্ত ছবি আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবেন, গুগল ফটোজের অ্যাক্সেস পাবেন, এবং আরও অনেক কাজ করা যাবে যেটা আপনি স্যামসাংয়ের টিভিতে বা এলজির টিভিতে করতে পারবেন না, আমিও পারি না করতে। সো এই জিনিসটা সাবধান। হার্ডওয়্যারের জন্য কোন দিকে আপনি নজর দেবেন? যেহেতু টিভি অনেক বড় সাইজ, অনেকে মনে করেন যে বড় সাইজের টিভি হলে অনেক পাওয়ারফুল চিপসের দরকার হয়, ব্যাপারটা সবসময় ওইটা সত্যি না আর কি। নর্মালি একটা টিভির জন্য 2 জিবি র্যাম আই গেস ওকে আর কি, মানে এর চাইতে কম হলে একটু ঝামেলা আছে, এবং 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আই থিঙ্ক ডিসেন্ট, বাট 32 জিবি হলে ভালো হয়, এবং 2 জিবি র্যাম একটা টিভির জন্য ভালো আছে। বাট যে ইউআইটা, ওই ইউআইটা যেন স্ন্যাপি হয়, আপনি একটু ব্যবহার করে দেখবেন। বাট কিছুদিন পরে গিয়ে অনেক টিভিতে আমি দেখেছি যে ইউআইটা অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে, বিশেষ করে শাওমির পুরাতন যে টিভিগুলো আছে 4S মডেলেরগুলো, আমার বাসায় একটা আছে ভাই, একদম বাজে অবস্থা হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি শাওমি যে টিভিগুলো আসতেছে ওইটা আবার দুর্দান্ত পারফর্ম করতেছে। আমি রিসেন্টলি 100 ইঞ্চি টিভি ইউজ করা শুরু করেছি, এবং সেইটা কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আর যদি আপনি এত প্যারা নিতে না চান তাহলে সোনির দিকে যাইতে হবে আপনার। আমি প্রায় 5 বছর ধরে একটা সোনির 85 ইঞ্চি টিভি চালাচ্ছি, এইটার যে অসাধারণ ইউআই ভাই, এটা মাখনের মতো, মানে এটার সঙ্গে অন্য কোনো টিভির ইউআইয়ের আমি মিল পাচ্ছি না আর কি, অসাধারণ। সবগুলোই অ্যান্ড্রয়েড। সাউন্ড কোয়ালিটি এইটা কিন্তু কারো কারো জন্য একটু গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এখানে কিছু কথা আছে, আমি একটু বোঝাই ব্যাপারটা আপনাকে। দেখেন, আপনি অনেক বড় একটা টিভি কিনতেছেন, সো আপনার নিশ্চয়ই টাকা আছে তাই আপনি টিভি কিনতেছেন। সো আপনার একটা সাউন্ড বক্স বা একটা সাউন্ড বার অথবা একটা হোম থিয়েটার হোক, যাই হোক না কেন, থার্ড পার্টি কোনো একটা স্পিকার কেনার টাকাও তো আপনার আছে। ওই যে কথায় বলে না, ঘোড়া কিনছি চাবুক কিনতে পারলাম না, ওইরকম একটি ব্যাপার আর কি। সো টেলিভিশনের যে বিল্ট ইন স্পিকার থাকে ওইটাতে কিন্তু সিনেমাটিক ফিল আপনি পাবেন না। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন অনেকে বলে যে বড় টিভির বড় স্পিকার, আমার বাসায় 100 ইঞ্চি টিভি আছে ভাই, এটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ, এর যে স্পিকার ওইটাও আমার কাছে ভাই বিরক্ত লাগে, মানে কেমন জানি ক্যান ক্যান করে, টিনের কোটার মধ্যে থেকে বেরোচ্ছে এরকম একটা আওয়াজ আমার কাছে মনে হয়। যদিও আমার টিভিটা অনেক বেশি দামি না, নর্মাল একটা 100 ইঞ্চি টিভি, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটিক ফিল পাওয়ার জন্য একটা ভালো মানে সাউন্ড বার বা একটা ব্লুটুথ স্পিকার অথবা হোম থিয়েটার হলে সবচাইতে ভালো হয়। সো অনেক রকমের ব্যাপার স্যাপার এখন টিভি কোম্পানিগুলো বলতেছে, ডলবি, অ্যাটমস, এইটা সেটা, ডিটিএস, এগুলো ভাই বিশ্বাস করার কোনো দরকার নাই, ওইটাতে আলটিমেটলি কিছুই যায় আসে না। আপনাকে টেলিভিশনের জন্য যদি বেটার আউটপুট পেতে হয় আপনাকে একটা ভালো মানের স্পিকার ব্যবহার করতে হবে। আজকাল সব টিভিতেই কিন্তু এইচডিএমআই পোর্ট থাকে, তারপর ইউএসবি পোর্ট থাকে, সবই মোটামুটি থাকে, হ্যাঁ, ব্লুটুথ কানেক্টিভিটি তো থাকেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এইচডিএমআই পোর্ট আছে শুধু হলে হবে না, ওইখানে দেখতে হবে যে ইআরসি পোর্ট আছে কিনা। ইআরসি পোর্ট যদি থাকে তাহলে আপনি সাউন্ড বার বা হোম থিয়েটারের সঙ্গে সরাসরি এইচডিএমআই কেবল দিয়ে কানেকশন দিতে পারবেন। তখন হবে কি, টিভির সঙ্গে ওই স্পিকারটা পেয়ার্ড হয়ে যাবে, আপনি রিমোট দিয়ে সাউন্ড বাড়ালে টিভির সাউন্ড বাড়বে না, হোম থিয়েটারের সাউন্ড বাড়বে, বা ব্লুটুথ স্পিকার বা সাউন্ড বারের সাউন্ড বাড়বে। এটা একটা ব্যাপার। আরও আছে নর্মাল আরও কিছু এইচডিএমআই পোর্ট থাকে যেগুলো কমপক্ষে 2.1 হতে হবে। 2 হলে আপনি ওইটা নেবেন না, কারণ ব্যাকডেটেড হয়ে গেছে, ওইটার ডেটা ট্রান্সফার রেট কিন্তু অনেক অনেক কম। 2.1 হলে মোটামুটি ডিসেন্ট চলে আর কি। ও আরেকটা ব্যাপার, ওয়াইফাই 6 আছে কিনা দেখবেন, এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে কিনা সেটাও দেখবেন। এবার আরও বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলাপ করবো, আর সেটা হচ্ছে ওয়ারেন্টি পলিসি। ভাই দেখবেন যে এই কথার মার প্যাচে আপনারা ফাঁকি দিচ্ছে অনেক কোম্পানি আর কি, আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, কীরকম? ধরেন আপনার বলতেছে এই টিভিতে আছে 10 বছরের ওয়ারেন্টি। 10 বছর মানে আপনি ভাবলেন যে আরে 10 বছরের মধ্যে টিভির কিছু হইলে তো আমি ওয়ারেন্টি পাবো আর কি। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে 2 বছর পরে আপনার টিভির প্যানেল চলে গেছে, আপনি নিয়ে গেলেন, বললে যে ভাই প্যানেলের তো 10 বছর ওয়ারেন্টি না, প্যানেলের ভাই 1 বছর ওয়ারেন্টি।
10 বছর ওয়ারেন্টি হচ্ছে আপনার মাদারবোর্ডের, স্পিকারের, হাবিজাবি এইগুলো আর কি। বহুত কাহিনী আছে এখানে, হ্যাঁ। সো আপনি ওয়ারেন্টি জিনিসটা ভুলে যান, আপনি শুধুমাত্র দেখবেন যে প্যানেলের ওয়ারেন্টি কত বছরের আছে আর কি, হ্যাঁ। এইটা আমার মনে হয় যে 5 বছর হওয়াটা যুক্তিসঙ্গত আর কি, হ্যাঁ। তবে হ্যাঁ, 4 বছর ওয়ারেন্টি পাওয়া যায় অনেক টিভিতে, আমি দেখেছি। যত বেশি হবে আপনার জন্য তত ভালো, কারণ মাঝখানে আমার নিজের একটা টিভির এরকম ডিসপ্লে চলে গেছে ভাই, খুবই দুঃখজনক ব্যাপার। অনেক টাকা দাম ডিসপ্লে, হ্যাঁ। বেসিক্যালি একটা টিভির মেইন জিনিস তো ডিসপ্লে, হ্যাঁ। ভেতরে যা থাকে ওইটার দাম অত বেশি না, ডিসপ্লের দাম যত বেশি। সো ডিসপ্লে নষ্ট হইলে কোনো সমাধান নেই, আপনাকে ডিসপ্লে পাল্টাইতে হবে। তবে এমন একটা ব্র্যান্ডের টিভি নেওয়ার চেষ্টা করবেন যেন তাদের সার্ভিস সেন্টারগুলো আপনার বাসার আশেপাশে থাকে, তা না হলে আপনার প্রচুর হ্যাসেলের মধ্যে পড়তে হবে, হ্যাঁ। আমি দেখেছি এরকম অনেক ব্র্যান্ড আছে, অনেক কথা বলে যে এইটা সেটা, এরকম আমাদের টিভির দাম অনেক কম, এটা অনেক সুবিধা দিব, কিন্তু ফাইনালি যখন কোনো একটা সমস্যায় আপনি পড়বেন তখন দেখবেন যে কাউরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সো মোটামুটি এই হচ্ছে অন অ্যান এভারেজ একটা টিভি কেনার আগে কী কী জিনিস আপনার মাথায় রাখা উচিত সেটা নিয়ে আর কি আলাপ। আশা করছি কিছু জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়েছে, হয়তো বা আমার চাইতে আরও বেশি ভালো জানবেন আপনাদের মধ্যে অনেকে হয়তো, বাট যেহেতু আমি টেলিভিশন ব্যবহার করি এবং ভালো লাগে আমার, প্রজেক্টর, টিভি এগুলোর মধ্যেই মূলত আমরা থাকি। সো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে সামনে টিভি কেনার সিজন আসতেছে, ধুমধাক্কা টিভি বিক্রি হবে বাংলাদেশে, এবং দেখবেন যে টেলিভিশন কোম্পানিগুলো এই সময় বড় বড় অফার দেয়, বিভিন্ন রকম বিজ্ঞাপন চালায় আর কি। টিভি মানুষ কিনেও ভাই এই সময় অনেক বেশি, মানে বিশ্বকাপের সিজন আসলে সবচাইতে বেশি টিভি বিক্রি হয় বাংলাদেশে আর কি। বিশ্বে অন্যান্য দেশেও এরকম হয় আমি যতটুকু জানি আর কি। সো আপনার যে বন্ধু টিভি কেনার কথা ভাবতেছে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তার কাজে আসতে পারে, আর আপনিও জেনে রাখলেন ক্ষতি কি। আর এই ভিডিওটা যদি আপনি লাইক দেন তাহলে এটা ছড়িয়ে যেতে পারে আর 10 জনের কাছে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে, আর আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, যুক্ত হতে পারেন সেখানে। ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমাদের ওপেন হয়েছে বর্তমানে, আপনি চাইলে সেখানে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন নতুন নতুন টেক নিউজ বা টেক আপডেট পাওয়ার জন্য। আপাতত এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।